সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রন্ধনশিল্পী ও উদ্যোক্তা ইশরাত জাহান লাকি। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপু, আপনার ফ্রোজেন ফুড দিয়ে প্রথম বিজনেস স্টার্ট হয়েছে এবং যে আত্মবিশ্বাস নিয়ে আপনি স্টার্ট করেছিলেন এবং এই ধরনের বিজনেস আইডিয়াটা আপনার মাথায় কিভাবে এসেছিল এবং পুরো জার্নিটা আপনার কেমন ছিল? যদি শুরু থেকে বলতে যাই তাহলে ছোটোবেলার থেকে আসলে রান্নার আগ্রহটা খুব ছিল। আমার মা খুব ভালো রাঁধেন, মাকে দেখে দেখে শেখা এবং আগ্রহ তখন থেকেই ছোট বয়স থেকেই। যখন আগে তো আসলে এত ইউটিউব ছিল না, আগে একদম প্রথম আমার জীবনের শুরু থেকে বলছি, যখন ক্লাস 5-6-এ পড়ি তখন আগে তো এলাকার মধ্যে স্কুল ছিল। সকালবেলা যখন স্কুলে যেতাম তখন আমাদের পাড়ার মোড়ে একটা হোটেল ছিল। সেই হোটেলে যখন মামা দেখতাম সকালবেলা সিঙ্গারা বানাচ্ছে, তখন আমি করতাম কি, স্কুলতে যাওয়ার আধা ঘন্টা আগে বাসা থেকে বের হতাম, বের হয়ে ওই হোটেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মামার সিঙ্গারা বানানো দেখতাম। তো এরকম 1 দিন 2 দিন 4 দিন, একদিন মামা খেয়াল করলেন যে প্রতিদিন এসে আমি ওনার কাজ দেখি। তখন উনি খুব দ্রুত কাজ করতেন, কিন্তু আমাকে যখন দেখতেন যে আমি ওনার কাজ ফলো করছি, শিখছি, তখন উনি আস্তে আস্তে বানাতেন। তো একদিন আমাকে বললো যে তুমি কি শিখতে চাও? আমি বলছি জি মামা। বলে কি আচ্ছা ঠিক আছে, আমার কাছে আসো। পরে কাছে গেলাম, উনি আমাকে দেখালো। তো বাসায় এসে স্কুল থেকে এসে ওইটা প্র্যাকটিস করতাম। তো একদিন সকালবেলা মা রুটি বানাচ্ছেন, মার কাছ থেকে এতটুকু আটা নিয়ে ওই মামার কাছে যাওয়ার সময় মামা আমাকে একটু ভাঁজটা দেখায় দেন। তো মামা ভাঁজটা দেখা দিল যে এভাবে এভাবে। তারপর বাসায় এসে করলাম, ঠিক হলো। মানে এইভাবে আমার আসলে রান্নার শেখাগুলো শুরু। মার কাছে তো আছেই, আশেপাশে যখন যাকে দেখি, যে আন্টিকে দেখতাম, বোনদেরকে দেখতাম, বড় বোনদের থেকে, তাদের কাছ থেকে শিখতাম। এভাবেই আসলে ছোটোবেলা থেকেই রান্নার আগ্রহটা হয়েছে। যখন স্কুল কলেজ পড়লাম তখন আগে এলাকার মধ্যে অনেক রকম রান্নার কুকিং একাডেমি ছিল, তো আন্টিরা শিখাতেন। তো তখন আমি ক্লাস 8 থেকে আমি রান্নার একাডেমিতে রান্না শিখতে যাই। তো আমার বাবা সবসময় আমার মাকে বলতেন তুমি কেমন ভালো রান্না করো, আমার মেয়ে বড় হলে দেখো তোমার থেকেও ভালো রান্না করবে। তো বাবা একদিন আমার এক জন্মদিনে আমাকে সিদ্দিকা কবির আপার একটা বই গিফট করেছিলেন। আচ্ছা। তো সেই বই দেখে, তখন তো এত ইউটিউব ছিল না, 90 দশকের দিকে, তখন ওই বই দেখে দেখে রান্নার প্র্যাকটিস করতাম। যখন মা দুপুরে ঘুমিয়ে থাকতেন তখন প্র্যাকটিস করে নিজেই খেয়ে ফেলতাম, যাতে মা না টের পায় যে আমি রান্নাঘরে কিছু করেছি। এভাবেই রান্নার শুরু হলো আমার। তারপর যখন বিয়ে হলো আমার, তখন আমি এক যৌথ ফ্যামিলিতে বিয়ে হলো, ওখানে অনেক লোকজন। তো সবাইকে তখন মজার রান্না করে খাওয়াতাম। আর আমার কাছে তখন শ্বশুরবাড়ি এসে মনে হলো যে মানুষের আসলে খুব কম সময় মানুষকে মন জয় করা যায়, একমাত্র মজার রান্না করে মানুষের মন জয় করা যায়। তো ওরকম রান্না করতাম, শ্বশুরবাড়ির সবাই খুব প্রশংসা করতো। তো একদিন আমার ননদ আমাকে বলছিল যে তুমি এত ভালো রান্না করো, তুমি তো এটা নিয়ে কিছু একটা কাজ করতে পারো। তখন আমি বললাম যে কি কাজ করতে পারি? বলে কি তুমি তো ভালো রান্না করো, তুমি এক কাজ করো, ফ্রোজেন আইটেম কিছু বানাও। ও একটা স্কুলে জব করে, বলতে আমার স্কুলে স্টুডেন্ট টিচার্স আছে, ওদেরকে তোমার এটাকে আমি একটু পাবলিসিটি করব। তো ওদের অনেক আছে ওয়ার্কিং মাদার, তারা অত সময় পায় না বাচ্চাদের টিফিন রেডি করে দেওয়া সকালবেলা। তুমি যদি এরকম ভালো ঘরোয়া জিনিস একটা তৈরি করো, তাহলে সবাই হয়তো নিবে তোমার কাছ থেকে। আমি এটা আমার স্কুলে তোমার জন্য করতে পারি, তুমি আমার স্কুল থেকে শুরু করতে পারো। তখন আমি এই ছোট্টভাবে অল্প করে আমি ফ্রোজেন আইটেম শুরু করলাম। ওর স্কুলেই সকালবেলা আমার ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিতাম ওর স্কুলে স্টুডেন্ট টিচারদের মধ্যে ওইটা সেল করতো। তো এভাবে আমি সাড়া পেলাম। তারপর আমার ছেলে মেয়ের স্কুলে আমি দেওয়া শুরু করলাম, ভাবিদেরকে বা ওদের ফ্রেন্ডসদেরকে, ওরা নেওয়া শুরু করলো। এভাবে আমার ফ্রোজেন দিয়ে শুরু হয়ে গেল। তখন এক সময় মনে হলো যে আমি এই জিনিসটা এত সাড়া পাচ্ছি, আমার হয়তো কিছু প্রফেশনাল কোর্স করার দরকার, একাডেমিক সার্টিফিকেটের দরকার। তখন আমি বিভিন্ন জায়গায় খোঁজ করে দেখলাম যে প্রফেশনাল কোর্স করা যায় কোথায়। সেখানে আমি শেফ
কোর্স করলাম, কুকিং বেকিংয়ের উপরে আমি শেফ কোর্স করেছি, লেভেল 1 to 4 পর্যন্ত করেছি, RPL করেছি। তারপরে আমি অ্যাসেসর পার্ট, ট্রেনার পার্ট করলাম। তো এখন আমি তারপরে আমার ছেলে বলল, মা তুমি এত কিছু করছো, তোমাকে একটা পেজ করে দিই, মানে অনলাইন পেজ করে দিই, তুমি অনলাইনের মাধ্যমে বাসায় খাবারের ছবি তুলবা, ছবি তুলে আপলোড দিবা, তোমার এখান থেকে অর্ডার আসবে। তখন আমার ছেলে আমাকে পেজ খুলে দিল। তারপর থেকে আর কি আমি বিভিন্ন ক্যাটারিং করি, বিভিন্ন রান্না, ছোটোখাটো ঘরোয়া প্রোগ্রামের অনুষ্ঠানের, আমি জন্মদিন, বিয়ের অনুষ্ঠানের ছোটোখাটোভাবে 200-300 জনের ক্যাটারিং আমার ইয়ে থেকে। আচ্ছা, কোন কোন ধরনের প্রোডাক্ট রয়েছে? আমার মোগলাই থেকে কেক থেকে শুরু করে কেক আইটেম, মোগলাই, চাইনিজ সবই আমি করে থাকি। তারপর রোজার সময় বিভিন্ন ইফতার আইটেম, এগুলো আমি করে থাকি, যে মানে কাস্টমার ইয়ে অনুযায়ী করি, ডিমান্ড অনুযায়ী, যখন যেভাবে যে অর্ডার যেভাবে নিতে চায় সেভাবে আমি ইয়ে করি। আচ্ছা, ফুড হাইজিনিং বা কিংবা সংরক্ষণের ব্যাপারটা ওইটা কিভাবে দেখা হচ্ছে? হ্যাঁ, আমি এইটার বিষয়ে এটাও আমার মনে হয়েছে যে আমি শুধু ফুড তৈরি করব বা আমি সেল করব, সেটা আমার উদ্দেশ্য না। যাতে আমার ফুডটা হাইজিন মেনটেন করে করা হয়, যাতে স্বাস্থ্যসম্মত হয়, সেজন্য আমি একটা ফুড প্রসেসিং নামে একটা কোর্স করেছি। এটা বাংলাদেশের প্রথম 2025 জানুয়ারিতে বাংলাদেশের প্রথম এই কোর্সটা চালু হয়েছে, ফুড প্রসেসিং এবং প্রিজারভেটিভ ইয়ের উপর। আমি সেই কোর্সটা করেছি, আমি সেটা মেনটেন করেই আমি প্রিজারভেশন করি আর সংরক্ষণ করে থাকি। ফ্রিজে কীভাবে রাখলে কয়দিন রাখতে হবে আমি ডেট দিয়ে দিই। আমার ফ্রোজেন ফুডগুলোর আমি উৎপাদনের ডেট দিয়ে দিই এবং মেয়াদ উত্তীর্ণ ডেট দিয়ে দিই, যাতে কাস্টমার বুঝতে পারে যে এটা এই সময়ে উৎপাদন হয়েছে, এই সময়ের মধ্যে এটা খেয়ে মানে শেষ করতে হবে। তো আমি নিজেই লিখে দিই আর কি আমার ইয়েতে। আচ্ছা, এই কাজগুলো করতে গিয়ে কোন কোন ক্ষেত্রে চ্যালেঞ্জিং মনে হয়েছে? আসলে কি যে কোনো কাজ করতে গেলেই আপনি পজিটিভ নেগেটিভ দিক দুটোই আছে। তো পজিটিভ দিকগুলোই আমি বেশি পাই, নেগেটিভ খুব কম। যেগুলো পাই নেগেটিভ, সেগুলো আসলে ওভারকাম না করতে পারলে আমি আসলে এই পেশায় আসতে পারবো না। সেটা আমার কাছে মনে হয় না যে সেটাকে আমাকে গুরুত্ব দিতে হবে। তো এরকম যেমন অনেকেই বলে যে এই এত কষ্ট করার দরকারটা কি, আমি একটু অসুস্থ থাকি, তো বলে যে এটা তো করলে তুমি অসুস্থ হয়ে যাও, কিন্তু এটার মধ্যে আমার অনেক ভালো লাগা কাজ করে। মনে হয় কি আমি এটা করলেই মনে হয় আমি সুস্থ থাকবো, এটা না করলেই মনে হয় আমি অসুস্থ হয়ে যাব। তো এই ছোটোখাটো দিকগুলো আমি মনে করি যে একটা কিছু করতে গেলে বাধা আসবেই, সেটাকে আসলে পাত্তা দেওয়া যাবে না। নিজেকে তৈরি করতে আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন? নিজেকে তৈরি করতে গিয়ে আমাকে সবসময় মনে হচ্ছে আমি পারবো, আমাকে হারা যাবে না, আমাকে এটা পারতেই হবে, আমি পারবো, আমাকে দিয়েই সম্ভব। এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে সবসময় আছে, এখনও আছে, আর ভবিষ্যতেও নিশ্চয়ই থাকবে। আমি বিশ্বাস করি আমার এই আত্মবিশ্বাসটা থাকবে যে আমি পারবো। আচ্ছা, আর আপনি যে ট্রেনিং কোর্সটা করাচ্ছেন সেটা কিভাবে পরিচালিত হচ্ছে? সেটা আমি আমার ছোট বাসায় আমার ফ্ল্যাটের একটা সাইড করে আমি এটা করি। তো আমার পরিচিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এলাকায় ওরাই আসলে মেন আমার কাছে শিখতে আসে। আমি যেমন রোজার আগে বিভিন্ন ড্রিঙ্কসের কোর্স করাই, শবে আগে বিভিন্ন হালুয়ার কোর্স করাই, তারপরে এরকম ঈদ আসলে ঈদের কিছু স্পেশাল কোর্স করাই। এভাবে আর কি আমি নিজেই পরিচালনা করছি, একাই করছি। খুব ভালো। অনলাইনে যে বিজনেসের কথা বলছিলেন, সেটা মেনটেন করেন কিভাবে? অনলাইনে যেটা আমি করছি সেটা হচ্ছে অনলাইনে আমার অর্ডার আসে, আমার ফোন আছে, পেজে অর্ডার আসে, সে আমার আমার আসলে সেরকম করে ডেলিভারি ম্যান আমি সেরকম করে করি নেই। আমার ড্রাইভার আছেন যিনি, ওনাকে দিয়ে আমি ডেলিভারি দিয়ে থাকি। আবার কিছু কাস্টমার আছে আমার বাসা থেকে পিক করে নিয়ে যায়। আচ্ছা, আপনি একটি সংগঠনের সাথে যুক্ত আছেন, কোন সংগঠন এবং কাজ কিভাবে পরিচালিত হচ্ছে? আমার সংগঠনের নাম হচ্ছে ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমি ওখানে এক্সিকিউটিভ মেম্বার। তো ওখানে আমাদের চেয়ারম্যান যিনি আছেন, প্রেসিডেন্ট আপা আছেন, উনি হচ্ছেন নাজমা হুদা। তো উনি আসলে নারী উদ্যোক্তা নিয়ে কাজ করে। আমাদের
এইটা হচ্ছে বিভিন্ন নারী উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন সুবিধা বঞ্চিত নারীদেরকে নিয়েও কাজ করেন। আবার বিভিন্ন জেলায় জেলায় যে প্রতিভার সন্ধান থেকে ওখান থেকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নারীদেরকে খুঁজে বের করেন, নারীদেরকে প্রতিযোগিতামূলক প্রোগ্রাম করেন। তো যেমন এই বছর হয়ে গেল মাংসের সেরা রেসিপি অনলাইনে একটা কম্পিটিশন হয়ে গেল। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সি ফুড নিয়ে একটা কম্পিটিশন হচ্ছে, অনলাইন কম্পিটিশন। যে এভাবে কম্পিটিশনের মাধ্যমে নারীদেরকে এনে উদ্যোক্তা সৃষ্টি করে না। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, তরুণ উদ্যোক্তা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? বাদ করবো এই কোশ্চেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। অবসর সময় কি করা হয়? অবসর তেমন পাই না, যতটুকু পাই ততটুকু আমার রান্নাতেই চলে যায়, মানে খুন্তি করাই নিয়েই আমার অবসর সময়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।